আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিন্টু। রাষ্ট্র সংস্কার নির্বাচন কমিশন পুনর্গঠন ও ভোটার তালিকা হালনাগাদ শেষে 18 মাস পর দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমন ব্যাখ্যা দিয়েছেন বলে জানান তার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের নতুন যাত্রায় মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস ও অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বাংলাদেশের গৌরবময় বিজয় গাথা তুলে ধরে রাত 8টার পর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করে দেশটি। রাষ্ট্র সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে বলেও জানান ব্লিংকেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব এমনটি জানান। ইউরোপীয় ইউনিয়নও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের 17 কোটি মানুষের উপর এর প্রভাব, রোহিঙ্গা সংকট ও জুলাই আগস্টের গণ আন্দোলনের নৃশংস তদন্তে জাতিসংঘের অনুসন্ধান মিশনের বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তার সরকারের নেওয়া বহুমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশ ব্যবসার পরিবেশ উন্নত করতে দৃঢ় প্রতিজ্ঞ। নিউ ইয়র্কে একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, বিনিয়োগ পরিবেশ কিভাবে আরো উন্নত করা যায়, নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব চায় বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশ শুধু 17 কোটি মানুষের বাজার নয়, এটি দ্রুত বিশ্বের শীর্ষ 10টি ভোক্তা বাজারের একটি হিসেবে বিকশিত হতে যাচ্ছে। বাংলাদেশ কৌশলগতভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের 300 কোটি মানুষের বাজার ধরার সম্ভাবনাময় জায়গায় রয়েছে। পরে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর কারিম এ খান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। সে সময় জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতা হত্যার বিবরণ তুলে ধরেন ডক্টর ইউনূস। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক সুফের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেন ডক্টর ইউনূস। সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন ও এইচএসবিসির সিইওর সাথে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে পরাজিত ফ্যাসিবাদী শেখ হাসিনা তার বিদেশি প্রভুদের নিয়ে অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান। দীর্ঘ 6 বছর প্রবাসে থেকে তুরস্ক থেকে সকালে দেশে ফিরে বিমানবন্দরে এই অভিযোগ করেন তিনি। দেশের স্বার্থে সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন যে বিপ্লব অর্জিত হয়েছে তা যেন দীর্ঘমেয়াদী হয়। হাসিনা সরকার তাকে উদ্ভূত মামলায় অন্যায়ভাবে 7 বছরের সাজা দিয়েছে উল্লেখ করে মাহমুদুর রহমান জানান, শতাধিক মামলা দেওয়া হয়েছে তার নামে। এসব মামলার আইনি মোকাবেলা করার কথা বলেন তিনি। 24 ঘন্টায় ডেঙ্গুতে মারা গেছেন 3 জন। এ সময় আক্রান্ত হয়েছেন 829 জন। এ নিয়ে বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 141 জনে। আর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে 27,384 জন। সংশ্লিষ্টরা বলছে, থেমে থেমে বৃষ্টির কারণে এবং কর্তৃপক্ষের আগাম ব্যবস্থাপনার অভাবে চলতি মাসে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। চিকিৎসকরা বলছে, ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলেই অবহেলা না করে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানী মহাখালী ডিএনসিসির ডেডিকেটেড হাসপাতালে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বিপুল দেব রায়। বিপুল, ডেঙ্গু আক্রান্তের হার কেমন, কি বলছেন রোগী এবং রোগীর স্বজন এবং চিকিৎসকরা? ডেঙ্গুর যে ভয়ঙ্কর রূপ কিন্তু আমরা বিশেষ করে
চিকিৎসকরা বলছেন যে সেপ্টেম্বরে কিন্তু দ্বিগুণ হারে কিন্তু বৃদ্ধি পেয়েছে এই ডেঙ্গু রোগের যে বিষয়টি, সে রোগের সংখ্যাটি। এবং আমরা আজকে রাজধানীর বিভিন্ন হাসপাতাল, বিশেষ করে ঢাকা শিশু হাসপাতাল এবং মহাকালী ডিএনসিসি বিশেষায়িত হাসপাতাল, সৌরহাদ্দি মেডিকেল কলেজ, অর্থাৎ ডেঙ্গু রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে এরকম হাসপাতালগুলোতে আমরা ঘুরে দেখেছি। এই হাসপাতালগুলোতে আসলে আমরা এখনও পর্যন্ত আমরা ভিড় দেখছি ডেঙ্গু রোগীদেরকে ভিড় করার জন্য। আপনি এখন দেখতে পাচ্ছেন যে মহাখালী যে বিশেষায়িত ডেডিকেটেড যে হাসপাতালটি রয়েছে ডেঙ্গুর জন্য, সকাল থেকে কিন্তু এখানে লাইনে দাঁড়িয়েছেন রোগীর স্বজনরা বিভিন্ন তারা ভর্তি হওয়ার জন্য, সেই সাথে বিভিন্ন তাদের টেস্ট পরীক্ষা করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই একই চিত্র কিন্তু আমরা সকালবেলা দেখতে পেয়েছি যে ঢাকা জাতীয় যে শিশু হসপিটাল আছে সেই হসপিটালেও আমরা দেখতে পেয়েছি যে এখানে শিশুদেরও কিন্তু ব্যাপক হারে ভর্তি হচ্ছে। অর্থাৎ বলতে গেলে রাজধানীর বিভিন্ন যে হাসপাতালগুলোতে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং যে হারে বৃদ্ধি পাচ্ছে ডাক্তাররা বলছেন এখন যদি সচেতন হওয়া না যায় তাহলে আগামী মাস অর্থাৎ অক্টোবর মাসটাকে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলেও তারা ধারণা করেছে। পাশাপাশি আপনাকে জানিয়ে দিতে চাই যে আসলে আমরা বিভিন্ন হাসপাতালে ঘুরেছি, সেই হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ নেই। তবে অধিকাংশ হাসপাতালের রোগীরা কিন্তু এবং রোগীর স্বজনরা আমাদেরকে জানিয়েছেন যে হাসপাতালের যে পরিষ্কার যে পরিচ্ছন্নতার যে বিষয়টি সেটি আসলে তারা নজর এনেছেন এবং অভিযোগ করেছেন যে আসলে যে হাসপাতালের যে পরিষ্কার পরিচ্ছন্নতা যতটুকু থাকা দরকার সেটা নেই বলে তারা এমনটা আমাদেরকে অভিযোগ করেছেন। সেই সাথে হাসপাতালের যে আশপাশে যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে বারান্দা এবং পিছনের যে সাইডগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মশা নিধনের জন্য কার্যকর কোনো পদক্ষেপ কিন্তু তারা কিন্তু দেখতে পাচ্ছেন না, এমনটাই আমাদেরকে অভিযোগ করেছেন। সেই সাথে মিত আমাদেরকে স্বজনরা আরও জানিয়েছেন যে হাসপাতালের যে রোগীরা যারা ভর্তি হচ্ছেন তারা অধিকাংশই বাসায় যারা সচেতন আছে তারা তাদের চেয়েও বেশি সচেতন হওয়া দরকার। বিভিন্ন স্কুলগুলোতে বিশেষ করে বাচ্চাদের স্বজনরা আমাদেরকে জানিয়েছেন যে স্কুলে পাঠানোর পরেই কিন্তু আক্রান্তটা বেশি হচ্ছে। তারা কারণ হিসেবে দেখছেন যে স্কুলগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে যে সচেতনতার যে অভাবটি সেটি ফুটে উঠেছে। অর্থাৎ বলতে গেলে সার্বিক একেবারে বিবেচনা যেটি আসা যাচ্ছে সেটি হচ্ছে যে এই রোগের সচেতনতা বৃদ্ধির জন্য যে যতটুকু করা দরকার সেটা আসলে হচ্ছে না। এবং সেই সাথে ঢাকার যে সিটি কর্পোরেশন যেগুলো দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু এখন কিন্তু চোখে পড়ছে না, মশা নিধনের জন্য যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটিও কিন্তু গ্রহণ হচ্ছে না। তাই বলতে গেলে মিতু আসলে সর্বশেষ সব কিছু মিলিয়ে কিন্তু এই রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং চিকিৎসকরা বলছেন যে এটি যদি রোধ করার জন্য যদি কার্যকর পদক্ষেপ করা না হয় তাহলে এটি আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে। মিতু, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি বিপুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গেল 2 দিনের বৃষ্টি প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। বেড়েছে কাঁচামরিচের দাম, কেজি প্রতি প্রায় 80 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 240 টাকায়। এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানিতেও বাজারে কমছে না দাম। মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে আগের 110 থেকে 120 টাকায়। ডিমের দামও ঊর্ধ্বমুখী, 5 টাকা বেড়ে ডজন প্রতি বিক্রি হচ্ছে 160 টাকায়। 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি 190 থেকে 200 টাকায়। ধরাছোঁয়ার বাইরে পদ্মার ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে প্রায় 2000 টাকায়। পাঁচ ছয় দিন আগে ছিল 155 টাকা ডজন, তারপরে যে 160 টাকা হয়েছে, এখন ওই দামে আছে আর কি। ছিল 170-80, কালকে 80 টাকা বেচছে, আজকে 200 টাকা, আজকে দাম বাড়ছে। 1 কেজির উপরে 1700 টাকা কেজি, আগে ছিল 1500, এখন 200 টাকা বাড়ছে। বড় বস্তা ধরা খায় না, আর যা কয়েকটা ধরা খায় সব এখন বাইরে নিয়ে যেতেছে। বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি সহ রাজধানীতে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক নির্ধারিত এবছরের প্রতিপাদ্য ট্যুরিজম অ্যান্ড পিস, যার বাংলা প্রতিপাদ্য করা হয়েছে পর্যটন শান্তির সোপান। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সহ বিভিন্ন পর্যটন সংস্থা নানা অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি। কর্মসূচির অংশ হিসেবে আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সামনের সড়কে সকালে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব বেগম নাসরিন জাহান বলেন, বাংলাদেশ একটি অনন্য অসাধারণ পর্যটন গন্তব্য। এটিকে আরও নিরাপদ ও শান্তিময় করতে হবে। লোকাল থেকে গ্লোবাল পর্যন্ত দেশের পর্যটন এগিয়ে নিতে হবে। গ্রাসরুট থেকে শুরু করে গ্লোবাল লেভেল পর্যন্ত আমরা ছড়িয়ে দিতে পারি। পর্যটন শুধু লোকাল নয়, পর্যটনের অনেকগুলো স্তর আছে, লোকাল, রিজিওনাল, গ্লোবাল। আমরা চাই একেবারে শুরু থেকে গ্লোবাল পর্যন্ত এটা ছড়িয়ে যাক। বাংলাদেশ একটি অনন্য সাধারণ পর্যটন গন্তব্য।
5 ম্যাচ সিরিজের চতুর্থটিতে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 5:30টায়। সিরিজের প্রথম 2 ম্যাচে জয় নিয়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচেও জয় নিয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় অজিরা। এদিকে সিরিজের তৃতীয় ম্যাচে বৃষ্টি আইনে জয় পায় স্বাগতিক ইংল্যান্ড। সিরিজের সমতায় ফেরাতে এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না থ্রি লায়ন্সরা। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।